সরকার কিন্তু একগাদা সংকট নিয়ে যাত্রা শুরু করেছে। এখনকার চ্যালেঞ্জটা আমরা ছোট চ্যালেঞ্জ হিসেবেই ধরছি, সামনেরটা আমরা বড় চ্যালেঞ্জ। ওই বলা হয় তাকে যে যায় লঙ্কা সে হয় রাবণ। দর্শক, আমাদের সাথে আছেন আজকে তিনজন সম্মানিত অতিথি। আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন সংসদ সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল মনসুর আলম, আপনাকে স্বাগত। আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সাইদ খান, আমাদের সাথে আছেন। সাইদ খান, আপনাকে স্বাগত। এবং আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই কড়া আলাপে। আমি একটু আল মামুন রাসেল আপনাকে দিয়ে আসলে শুরু করছি। আসলে আপনার কাছে কি মনে হয়, আমি এই যে সরকার এখন বেশ কয়েকটি সংকট আছে, সরকার যখন আসলো তারপরেই তো তেল সংকটে পড়লো, এখন গ্যাস সংকট, এখন হচ্ছে আবার সার সংকটে পড়লো। আমি একটু কৃষকদের নিয়ে কথা বলে শুরু করি। যদিও আপনি আইনজীবী, এইটা নিয়ে আপনার আসলে কোনো পর্যবেক্ষণ আছে কিনা? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে দুজন সহ প্যানেলিস্টকে শুভেচ্ছা জানাচ্ছে এবং যারা স্টার নিউজের দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে সার, এই রিসেন্টলি আমরা কয়েকদিন ধরে খুব মানে এভাবে বিভিন্ন নিউজ থেকে আমরা জানতে পারছি যে যারা কৃষক আছে তারা সারের যে ডিলারগুলো আছে, রাষ্ট্রীয় যে ডিলারগুলো আছে, সেই ডিলারদের এই তাদের যে ডিলারশিপের দোকানের সামনে বিশাল লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং কি তারা তাদের পর্যাপ্ত সার পাচ্ছে না এবং কি সেই পর্যাপ্ত সার না পাওয়ার পেছনে এই একটা সিন্ডিকেটের বিভিন্ন প্রস্তাবনা উঠেছে, একটা সিন্ডিকেটের কথা উঠেছে যে সিন্ডিকেটের কারণে পাচ্ছে না এবং কি পরবর্তীতে বাধ্য হয়ে কৃষকরা বাইরে গিয়ে তারা তাদের এই প্রায় প্রতি 50 কেজিতে প্রায় 300-350 টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে। এবং কি আপনি দেখেন আমাদের সারের যে প্রতি বছর যে চাহিদা প্রায় 57 লক্ষ টন চাহিদা আছে প্রতি বছর, কিন্তু আপনি দেখেন আমাদের যে 7টি রাষ্ট্রীয় যে কারখানা আছে, সার তৈরির যে কারখানা আছে, সেটির মাত্র যোগান দিতে পারে হচ্ছে আপনার 30 থেকে 35 লক্ষ টন দিতে পারে। কিন্তু আপনি যদি 25-26-এ দেখেন, এই যে আমাদের 7টি রাষ্ট্রীয় যে কারখানা আছে, সেই কারখানাতে মাত্র 11 লক্ষ টন আপনার সার তৈরি হয়েছে। তাহলে যে বিশাল সংখ্যা প্রায় 40 লক্ষ টন যে চাহিদার, যে 40 লক্ষ টন যে ভর্তুকি বা যে ঘাটতি, সেই ঘাটতিটা কোথা থেকে আসবে? এখন কত হচ্ছে দেখেন, এই কৃষকদের উপরে নির্ভর করে, বলে যে আমরা 3টি আড়ের উপর বাংলাদেশ নির্ভর করে, তার মধ্যে একটি আরএনজি, তারপর হচ্ছে আপনার এই রাইস, যেটি আমরা কৃষকদের মাধ্যমে আমরা পেয়ে থাকি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমরা কৃষকদের মাধ্যমে এটা পেয়ে থাকি, কিন্তু এভাবে যদি ঘাটতি দেখা যায়, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে কৃষকরা যে ডিলারগুলো আছে সিন্ডিকেটের কারণে বা বিভিন্ন ধরনের তাদের একটা কৃত্রিম সংকট তারা তৈরি করে এই কৃষকদেরকে, আপনি দেখেছেন আমরা খুব দুঃখজনক হলো সত্য যে আজকে সরকারের প্রায় 6 মাস গিয়েছে, আমরা সব জায়গায় দেখতে পাই যে সরকারের বিভিন্ন বিষয়, আমরা মানে প্রধানমন্ত্রী যখন দেশে আসছিলেন, উনি যেটা একটা উন্নত বিশ্ব থেকে আসছেন, উনি প্রথমে বলেছেন ওনার একটা প্ল্যান আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় যে একটা সংকট তৈরি হচ্ছে। আপনি আমাদের মা বোনরা গ্যাসের পাচ্ছে না, তারা গ্যাসের জন্য তারা অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পাই আমাদের এই কৃষকরা তাদের সার পাচ্ছে না, সেখানে তারা করছে। সিএনজির যে ড্রাইভাররা আছে তারা গ্যাস পাচ্ছে না, সেখানে তারা অপেক্ষা করছে। এই যে প্রত্যেকটা জায়গায় যে একটা হযবরল একটা অবস্থা তৈরি হয়েছে, যদিও বারবার বলা হচ্ছে যে সরকারের 6 মাসের একটা হানিমুন পিরিয়ড চলছে, এই মুহূর্তে সরকার উপর চাপ দাও, বড় কথা ওইটা না। আমার কথা হচ্ছে সরকারের একটা প্ল্যান থাকতে হবে। আপনি যেহেতু বলেছেন আপনার একটা প্ল্যান আছে, আপনার একটা স্টাডি থাকতে হবে যে আপনি দেশের জনগণকে কিভাবে চালাবেন। আপনি যে এখন জ্বালানি যে সংকট তৈরি হয়েছে, আপনি বলছেন 2 বছরের সমাধান হবে না, তাহলে আপনি তো ক্ষমতা আসার আগে বলার দরকার ছিল যে আমাদের এই যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বারবার বলা হচ্ছে অতীতে চলে যাচ্ছে, মানে আপনি বারবার বলা হচ্ছে উত্তরাধিকার সূত্রে আমরা সংকটগুলো পাওয়া, কিন্তু উত্তরাধিকার সূত্রের যে সংকটগুলো পাওয়া হয়, এর আগে শেখ হাসিনা দেখতাম ইউক্রেন যুদ্ধ বলতো যে ইউক্রেন যুদ্ধের কারণে নাকি সংকট। তখন আমাদের ডক্টর সলিমুল্লাহ খান বলেছিলেন যে মনে হচ্ছে যেন ইউক্রেন যুদ্ধের সকল খরচ আমরা বিয়ার করছি। আর এখন বর্তমান সরকার এসে বলে যে ইরান আমেরিকার যুদ্ধের সংকটটা জ্বালানির উপর পড়েছে। সুতরাং আপনি অজুহাত দিতে পারবেন, কিন্তু জনগণের যে চাহিদা, জনগণ যে এক্সপেকটেশন নিয়ে আপনাকে ক্ষমতা বসিয়েছে, 2/3 মেজরিটি দিয়ে আপনাকে বসিয়েছে, আপনি যখন জনগণের চাহিদার মৌলিক চাহিদা আপনি যখন না দিতে পারবেন, যখন আলটিমেটলি জনগণ আপনাকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। সাইদ খান, আপনার কাছে আসছে, আপনার অভিজ্ঞতা কি বলে? দেখেন,
আমরা শুরুতেই সরকারে বলছিলাম যে একটু আগে যে সরকার শুরুতে এসেই যে একটা মহা সংকটে পড়লো, তেল সংকট। এরপরে নানা ধরনের সংকট আমরা দেখছি। সরকারের পক্ষ থেকে বড় বড় মন্ত্রীরা বলছেন যে এই আপাত ভবিষ্যতে সেটা আসলে ঠিক হওয়ার মতো নয়। এখন এই সরকার কি গত 17 বছরের যে বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়েছিল, নানা জায়গায় সিন্ডিকেট তৈরি হয়েছিল, অথবা এই সরকার আসার পরেও কি কোনো সিন্ডিকেট কবলে পড়ছে কিনা বা পড়তে যাচ্ছে কিনা, এরকমও কোনো শঙ্কা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার দুই পাশে দুই রাজনৈতিক দলের ইন্টেলেকচুয়াল লিডার এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, সরকার কিন্তু একগাদা সংকট নিয়ে যাত্রা শুরু করেছে। ইনফ্যাক্ট 24শে গণ অভ্যুত্থান যদি না হতো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান যদি না হতো, তাহলে শেখ হাসিনা সরকার কিন্তু আর 2-3 মাস পরে এমনি পড়ে যেত। মানে এসব সংকটে এই সংকটগুলোর কারণেই সে পড়ে যেত। গণ অভ্যুত্থান অবশ্যই আমরা রেসপেক্ট করি এবং কাঙ্ক্ষিত আমাদের 24-এর গণ অভ্যুত্থান। অর্থনীতি এমন খাদের কিনারে দাঁড়িয়েছিল যে 2-3 মাসের মধ্যে ওই সময় গণমাধ্যমগুলোর যে প্রচারিত খবর বা প্রকাশিত খবর যদি পর্যালোচনা করি, আমরা দেখব যে অর্থনীতির কি অবস্থা ছিল। আমাদের যে রিজার্ভ তলানিতে মাইনাসে চলে গেছিল, কাগজে রিজার্ভ ছিল, আমাদের জিডিপি কাগজে জিডিপি দেখানো হয়েছিল। অনেক কিছু মিলিয়ে সরকার একটা কাগজে ডেভেলপমেন্ট বা কসমেটিক্স ডেভেলপমেন্ট দেখিয়ে মানুষকে সম্মোহিত করে রেখেছিল, যার কারণে সরকার মানে আন্দোলনের মুখে সে ব্যাকআপ দিতে পারেনি, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এখন এর পরে 1.5 বছরের ইন্টারিয়াম গভর্নমেন্ট নানান উদ্যোগ নিয়েছে। যদিও ইন্টারিয়াম গভর্নমেন্টের কিন্তু ওইভাবে নির্বাহী কোনো কাজ করবার কথা না। ইনফ্যাক্ট তারা উদ্যোগ নিয়েছে, বাস্তবায়ন করতে পারেনি, বাট তারপরেও সাধুবাদ জানাই যে তাদের আন্তরিকতা বা চেষ্টাটা ছিল। এরপরে গণতন্ত্রের যে যাত্রা, আমাদের কাঙ্ক্ষিত একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম। আমার দুই পাশে যে দুইজন, তারা সবাই রাজনৈতিক শক্তি হিসেবে রাজপথে ছিল, আন্দোলন করেছে এবং আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যাত্রাটি শুরু হয়েছে একগাদা ঝামেলা বা একগাদা চ্যালেঞ্জ নিয়ে। এই চ্যালেঞ্জ, আপনি যেটা বললেন যে সরকারের দায়িত্বশীলরা বলছে যে সহসাই কেটে যাবে না বা চ্যালেঞ্জগুলো খুব দ্রুত সময় কাটার সম্ভাবনা নেই। আসলেই দেখুন, ফ্যানের সুইচ অফ করার পরে 2 মিনিট কিন্তু ফ্যানটি ঘোরে। ঠিক তেমনি এই 26 সালের 12 ফেব্রুয়ারি সরকার গঠন করবার পর সরকার বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। অবশ্যই প্ল্যানটা ছিল বলেই তো এই জিনিসগুলো এখন সামনে আসছে এবং 1 বাই 1 কিন্তু চ্যালেঞ্জগুলো ওভারকাম হচ্ছে। হ্যাঁ, ওভার দ্য নাইট না, এখন একেবারে জিরো হচ্ছে না। এখন সাইদ খান, যে এখন এই আইএফএ প্ল্যান সবই ঠিক আছে, সংকট আছে, সবই ঠিক আছে। এখন এই সংকটের মধ্যে যখন শিল্প উৎপাদন বা কারখানা মালিকরা বন্ধ করে দিচ্ছে, তখন কি আসলে মন্ত্রিত্বের পর্যায় থেকে বা এইরকম বড় পর্যায় থেকে কি বলার দরকার আছে যে আগামী 2 বছরে ঠিক হবে না, 3 বছরে সেটা ঠিক হবে না? অবশ্যই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমি মনে করি। এটি এভাবে না বললেও পারতেন। সংকটটি তো বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী তো দুঃখ প্রকাশ করেছেন সমাবেশে প্রকাশ্যে। কিন্তু কিছু মানুষ হয় কি যে সস্তা জনপ্রিয়তা পাবার জন্য, মিডিয়ায় ফোকাস করবার জন্য একটা লাইন মেরে দেয়। আমরা যেহেতু গণমাধ্যমের মানুষ, আমরা জানি তারা একটি নিউজ দেয় যে সে ওই ব্যক্তি ওই আলোচনায় থাকবার জন্য। এটি না বললেও পারেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমাদের চ্যালেঞ্জ আছে, নানান ধরনের সংকট আছে, এই সংকট কাটাবার জন্য চেষ্টা আছে। কিন্তু এই সংকটগুলো জিইয়ে রেখে আরও প্রকট চ্যালেঞ্জের মুখে রাষ্ট্র এবং সরকারকে ফেলে দেবার ষড়যন্ত্রও তো আছে। দেখুন, প্রতিবেশী রাষ্ট্র প্রতিনিয়ত কিন্তু নানানভাবে আমাদের চাপের মুখে ফেলবার চেষ্টা করছে। ইনফ্যাক্ট দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইসকন একটা কার্ড এসেছিল আমাদের সামনে। ইসকন, যে সংখ্যালঘু সম্প্রদায় এখানে নিরাপদ না, প্রতিবেশী রাষ্ট্রের হুইসপারিং ছিল। এই গত 2 দিন আগে রংপুরে একটি হত্যাকাণ্ডকে মাইনরিটি সম্প্রদায়ের উপরে নির্যাতন বা নিষ্পেষণ হিসেবে এক ধরনের ব্র্যান্ডিং হচ্ছে। এটি কিন্তু রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী চক্রান্ত যারা করছে। ইনফ্যাক্ট এখন যারা পার্লামেন্টে পজিশন অ্যান্ড অপোজিশনে আছেন, এই দুই পক্ষেরই কিন্তু কমন এই গ্যাস সংকট, সার সংকট, এটাও কি রাষ্ট্রবিরোধী? গ্যাস সংকটের শুরু কিন্তু শেখ হাসিনার সময় থেকে। শেখ হাসিনার সময় থেকে তিনি হয়েছে কি জানেন, ধার করে পোলাও খেয়েছেন। এখন সেই ধার শোধ করতে গিয়ে আপনার সঞ্চয় জিরো হয়ে গেছে, মাইনাসে চলে গেছে। আপনি দেখুন, বিদ্যুৎ সংকট, বিদ্যুতের যে অবস্থা ছিল সেখান থেকে ফার্নেস অয়েলে গেছে এবং ক্যাপটিভ যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেইগুলোকে কিছু তাদের বিল দেওয়া শুরু করেছে। গত 2 দিন ধরে সরকার এই পথে গেছে। বিদ্যুতের চ্যালেঞ্জ কিছুটা কমেছে। এবং আপনি দেখুন, বাপেক্সকে কিন্তু কাজে লাগায়নি বিগত রিজিম। বাপেক্সকে কাজে না লাগানোর কারণে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে এই গ্যাস ক্ষেত্রগুলো তুলে দেওয়া হয়েছে। এবং
আমাদের যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো কিন্তু গ্যাসে কনভার্ট করা হয়েছে, গ্যাস নির্ভরশীল, একেবারে সব ধরনের পাওয়ার সেক্টর বা এনার্জি সেক্টরকে গ্যাসের উপরে নির্ভরশীল করা হয়েছে। এখান থেকে মোটা অঙ্কের টাকা লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, সেই খেসারতটি দিতে হচ্ছে। এখন ওভার দ্য নাইট তো এই গ্যাস ভিত্তিক প্ল্যান্টগুলোকে কয়লা ভিত্তিকে বা ফার্নেস অয়েলে কনভার্ট করা যাচ্ছে না। এজন্য আমাদের কিছুটা চ্যালেঞ্জ আছে, কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা মাঝে মাঝে বলতে গিয়ে খেয়েই হারান। প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের এটা একেবারে জিরো করতে সংকটগুলো কিছুটা সময় লাগবে। হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু ডেভেলপ হয়। ধরুন আপনার একটা ফোড়া হয়েছে, জি। ফোড়াটির যদি পুঁজ বের করেন এরপরে ব্যথা কিন্তু 2-3 দিন থাকবে। আচ্ছা, আমি আপনার পয়েন্টগুলো বুঝতে পেরেছি। মানসুর আলম, আপনার কাছে এখন আসি যে আপনার কাছে এই প্রসঙ্গে শেষে আসলাম এই জন্য আপনি একজন আইন প্রণেতা, না, তিনি সরকারের সরকার, part of government। জি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে অনেক কিছু আপনি আসলে জানতে পারেন। তো এখন এই যে অনেকগুলো সংকট, তো এই সংকটে কি আপনারা সংকটে আছেন, মানে মানসিকভাবে হলেও? দেখুন, আসলে এটা উত্তরণের জন্য আমাদের রাজনীতি মানুষকে কেন্দ্র করে, দেশের প্রত্যেকটি মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বা অসুবিধা, সংকট সব কিছুই কিন্তু দেখা আমাদের আপনাদের দায়িত্ব। আমাদের দেখা দায়িত্ব, এবং আমরা তাদের মধ্যেই একজন। তাদের যেটা সংকট সেটা আমাদেরও সংকট। কোনো অবস্থাতেই এখানে আমরা বা তারা আলাদা কোনো লাইন না। মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে এসেছিলেন, তার দীর্ঘ নির্বাসন কাটিয়ে তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, যেটা বিভিন্ন জায়গায় এখন অনেকে কোট করছেন সংকটের কথা বলে। প্ল্যান কিন্তু একদিনের জন্য না, যে আমি আসলাম ওভার দ্য নাইট আমি সব ঠিক করে দিলাম, অথবা 6 মাসের মধ্যে সব কিছু হচ্ছে। প্ল্যান বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য, সেটা প্রত্যেকটা সেক্টরে। এখন যেই অবস্থা গত 17-18 বছর ধরে চলে এসেছে, যে সিস্টেম ভঙ্গুর, যেখানে প্রত্যেকটা জিনিসকে আমাদের ফিক্স করতে হবে, সেখানে আসলে আলাদা করে সংকট, একটা সংকট তৈরি হচ্ছে, একটা সমাধান হচ্ছে, এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রতিদিন কিছু না কিছু একটা তৈরি হচ্ছে, কখনো গ্যাস, কখনো বিদ্যুৎ, আজকে সার, মানে প্রত্যেকটি সেক্টরে। আপনি জানেন এখন যারা সারের ডিলারশিপে আছে তারা কিন্তু 3 বছর আগেও ছিল, সেই ডিলারশিপ কিন্তু এখন পর্যন্ত ক্যান্সেল করা হয়নি। এবং বলা হচ্ছে যে এইখানে যারা এই যে কৃত্রিম সংকটটা তৈরি করা হচ্ছে, এবং সেটা মূলত এখন পর্যন্ত উত্তরবঙ্গ বেসড, উত্তরবঙ্গের বাইরে এখন পর্যন্ত আসে না, কারণ ওই জায়গাটায় একটা জমিতে চার ধরনের ফসল ফলানো হয়, এবং অনুর্বর ভূমি হওয়ায় সেখানে কিন্তু সারের ব্যবহারটাও অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি হয়, যার কারণে তাদের সারের প্রয়োজন বেশি, সংকটের মুখোমুখি তারা বেশি, এবং সেইখানেই কিন্তু মূলত ঝামেলাগুলো হচ্ছে। এবং একই সাথে কিন্তু প্রত্যেক উপজেলার চাহিদা কিন্তু আলাদা। আপনি এক একটা উপজেলায় এক এক ধরনের চাহিদা থাকে, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। এবং ডিলারশিপের ক্ষেত্রে কিন্তু যেটা হয় যে সবসময় সঠিকভাবে তাদের চাহিদাটা অনেক সময় ব্যক্ত করা যায় না, তারা করতে পারেন না, এবং অনেক সময় দেখা যাচ্ছে মজুত করে রাখার ফলে কৃষকেরা পান না, অথবা কৃষকদের পক্ষ থেকেও কিন্তু অনেক সময় অতিরিক্ত অগ্রিম মজুত করতে যাওয়ার জন্য আরও সংকট তৈরি হয়। এবং আপনি উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা হয় দেখবেন যে এখন যে মৌসুমটা চলছে, আমন মৌসুম সম্ভবত, তো আমন মৌসুমের পরে যে সমস্যা, এটারও সামনে শীতকালীন আছে, বড় মৌসুম আছে, সেই সময় কিন্তু আরো বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এখনকার চ্যালেঞ্জটা আমরা ছোট চ্যালেঞ্জ হিসেবেই ধরছি, সামনেরটা আমরা বড় চ্যালেঞ্জ। এবং সরকার কিন্তু এখন থেকে বলছে যে আমরা সামনের মৌসুমের জন্য আমরা পুরোপুরি প্রিপেয়ার্ড আছি, যে যেহেতু শীতকালীন শস্য এবং বড় মৌসুমের বিষয় আছে, সরকার সেই জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করবে আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ একটা সংকট যদি তৈরি না হয়, সংকটটা যদি সামনে না আসতো, তাহলে কিন্তু আমরা এই প্রেক্ষিতে সামনে যে সমস্যাগুলো তৈরি হয় সেটার ব্যাপারে আইডিয়া করতে পারতাম না। খটকা লাগে কিনা? আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে 17 বছর আগের, 18 বছর আগের সেই সিন্ডিকেট, এটা সেটা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের ভয়াবহ অবস্থা দেখি নাই, যেটা হঠাৎ করে এই সময় আসলো। তাহলে 6 মাস হয়ে গেছে, 6 মাসের বেশি হয়ে গেছে। তাহলে প্ল্যানের অংশ হিসেবে বা এই যে সিন্ডিকেশনের কথা বলছে, সেইটা আসলে মাথায় রাখা উচিত ছিল কিনা, যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হোক, না এখন দেখুন, আপনি যদি কোনো কিছু বাদ দিতে চান, এমনিতেই আমাদের বিরোধী দলের বন্ধুরা আছেন, তারা কোথাও একটা নতুন কোনো নিয়োগ হলেই সেটা নিয়ে কান্নাকাটি শুরু করেন, এখানে কেন দেওয়া হচ্ছে, ওইখানে দলীয় লোক নেওয়া হচ্ছে।
এখন এই যে আপনাদের ছোট ছোট পর্যায়ে যেগুলো আছে, উপজেলা বলেন, গ্রাম লেভেলে বলেন, সেই সব জায়গাতে যখনই আপনি সাবেক দোসর যারা আছে তাদের মাধ্যমে যে সিন্ডিকেশন গড়ে উঠছিল সেগুলো নিয়ে যখন কথা বলতে চাই, সবচেয়ে বড় বাধা কিন্তু আমাদের বন্ধুরাই হয়ে থাকেন। কোনো না কোনোভাবে তারাই, যেহেতু ইন্টারিমের সময় কোনো ধরনের সংকট এগুলো নিয়ে বেশি করে তৈরি হয় নাই, তারা তাদেরকে কোনোভাবে এটা ম্যানেজ করেছিলেন, যেটা আমরা এখনো করতে পারছি না। সেই জন্য এই কৃত্রিম সংকটগুলো তৈরি করা হচ্ছে, যেটি সরকারের জন্য বিব্রতকর। এবং আমরা করছি না, আমরা এখন পর্যন্ত আপনি দেখলেন যে সরকার ঘোষণা দিয়েছে যে ডিলারশিপে কোনো চেঞ্জ আসবে না। তো আমার মনে হয় যে সরকারের এইটা অনেক ক্ষেত্রেই অনেক সংকট অনেকের মাথা থেকে চিন্তাও সরিয়ে দিতে পারে। তারা হয়তো সংকটকে মোকাবেলা করার জন্য নিজেরাও প্রস্তুত হতে পারেন, তার জন্যই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। মানসুরা, আবারও আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসে। আগামীকাল থেকে সংসদ শুরু হচ্ছে, বৃহস্পতিবার। তো এই সংসদ অধিবেশনে বেশ কয়েকটি আইন সেখানে তোলা হতে পারে, এবং এর মধ্যে একটা বড় আমরা দেখেছি যে মানবাধিকার কমিশন আইন এবং গুম সংক্রান্ত আইনের খসড়া। এটা নিয়ে একটা, আপনারা বিরোধী দলে থাকা অবস্থায় আপনি নিজেও নির্যাতনের শিকার, ভয়াবহ নির্যাতনের শিকার, আপনি যখন ছাত্রদলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন। তো এই ধরনের ইস্যুগুলো বা মানবাধিকারের ইস্যুগুলো আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের খসড়া বা অধ্যাদেশ হলো, কিন্তু আপনারা সংসদে উঠছে অন্যভাবে। এটা আসলে আপনারা কিভাবে দেখেন, বা আপনি একজন নির্যাতিত মানুষ হিসেবেও ব্যক্তিগত মূল্যায়ন কি ঠিক হচ্ছে কিনা এটা? না, এইখানে মানবাধিকার কমিশনের যে খসড়া আইন তৈরি হয়েছে সেটা আমি দেখেছি। এখানে দৃশ্যত অনেক কিছু চেঞ্জ করা হয়েছে তা না, কিছু জিনিস নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলেছে, তারা সেটা নিয়ে কথা বলছেন। সম্ভবত সবচেয়ে বেশি তারা কথা বলছেন যে মানে মানবাধিকার কমিশনের না যে খসড়া তদন্ত এবং যে বড় যে পার্টটা মানবাধিকার কমিশনকে একটা পাওয়ার দেওয়া, একটা বড় ক্ষমতা দেওয়া, সেই ক্ষমতাই তো আসলে চেঞ্জ নাই। শুধু এখানে মানে যে কথাটি নিয়ে আমি বলছিলাম যে তারা সবচেয়ে বেশি কনসার্ন যে জিনিসটি নিয়ে দেখাচ্ছেন যে বাহিনীর কাছ থেকে যে তদন্তের রিপোর্টটি চাওয়া হচ্ছে মানবাধিকার কমিশনের নতুন খসড়ার মধ্যে, সেটি অন্তর্ভুক্ত। এখন আমরা আসলে যখন আমরা বিভিন্ন ধরনের বাহিনী বা আইন শৃঙ্খলার সাথে যেসব কার্যক্রমের সাথে আমরা জড়িত হই, সবার কিন্তু নিজেকে ব্যাখ্যা করার জায়গা আছে। এখন আগে যখন র্যাবের মতো সংগঠন ছিল বা এই ধরনের যেগুলোকে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবহার করা হয়েছে খুব বাজেভাবে, তখন গণতন্ত্রহীনতা ছিল, যার জন্য কোনো মানবাধিকার কমিশন পুতুলের মতো একটা সংগঠন ছিল, যারা কখনোই আসলে সরকারের পক্ষপাতে, এমনকি ভয়াবহ নির্যাতন, ভয়াবহ গুমের মতো ঘটনাকে আমি দেখলাম যে মানবাধিকার কমিশনের যে সাবেক চেয়ারম্যান ছিলেন, আমার ডিপার্টমেন্টের একজন সাবেক শিক্ষক, তিনি নির্লজ্জের মতো টেবিলে বসে সেগুলোকে ডিফেন্ড করতেন। তো এই জায়গা থেকে তখন মানবাধিকার কমিশনে কি ছিল, আইন কি ছিল, কত নাম্বার ধারা ছিল, কি ছিল, কেউ এগুলো খুঁজতে যায় নাই, কারণ জায়গাটা একটা পুতুলের মতো জায়গা। তো এখন কিছু ইন্টারিম একভাবে সাজিয়েছে, ইন্টারিম যেভাবে সাজিয়েছে নতুন সরকারের নতুন পার্সপেক্টিভ, সেটা দেখে তারা ইন্টারিম তো কোনো নির্বাচিত গভর্নমেন্ট না, যার জন্য নির্বাচিত গভর্নমেন্টের যে দায়, যে চিন্তাভাবনা করতে হয় এবং সেটা ইনক্লুসিভলি, সেটা ইন্টারিমের কোনো দায় ছিল না। মানে আগে র‍্যাব পুলিশের উপর ভরসা করা যেত না, এখন র‍্যাব পুলিশের উপর ভরসা করা যাবে? ব্যাপারটা না, র‍্যাব পুলিশের উপর ভরসা না। এইজন্যই আপনি যখন সরকারিভাবে, আপনি যখন গণতান্ত্রিক সরকার, আপনি জনগণের ভোটে তৈরি হয়েছেন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা আপনার আছে, এবং আমাদের বিরোধী দলের বন্ধুরা তারাও যথেষ্ট শক্তিশালী, তারাও তো কথা সবসময় বলে থাকেন। তো আশা করা যাচ্ছে যদি খারাপ কিছু হয়, সরকার এরকম কোনো পর্যায়ে কখনোই যেতে পারবে না যেখানে কোনো একটি প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা, সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটি আমাদের বিরোধী দলের বন্ধুরা কখনো হতে দিবেন না। আচ্ছা, ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে আসি। আগে মানবাধিকার কমিশন পুতুল ছিল, তাহলে এখন বড় একটি ক্ষমতা তাদের হাত থেকে সরানোর পরে এখন কি তারা আসলে পুতুলের থেকে বড় কিছু হবে? ওই বলা হয় তাকে যে যায় লঙ্কা সে হয় রাবণ। মানে ব্যাপারটা হচ্ছে, আমাদের এলাকায় একটা কথা বলে, আমার জামাই ভালো, আমার মেয়ের কথা শোনে, আর আমার ছেলে খারাপ, বউয়ের কথা শোনে, অন্যের মেয়ের কথা শোনে। এখন আপনি প্রশ্ন করেছিলেন যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী এরা আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এই
এই আমার এই মানসুরা আমার বোনটা উনি বারবার বলছিলেন যে আমাদের এই গুমের এত বেসিক পরিবর্তন করা হয়নি, কিছু একটা পরিবর্তন হয়েছে। আমরা একটা অ্যাড দেখি সবসময়, দেখবেন আপনি খুব জনপ্রিয় অ্যাড, যে বলে যে রাস্তাটা অসাধারণ, বিশ্ব রোডের পাশে একবার উঁচু রাস্তা, অনেক ভালো, হ্যাঁ বাজারঘাট আছে, কিন্তু একটু কাগজে সমস্যা, মানে রাস্তা সব ঠিক আছে, শুধু একটু কাগজে প্রবলেম। এখন ব্যাপার হচ্ছে গুম অধ্যাদেশের মূল জায়গায় আপনি হাত দিলেন। মূল জায়গায় কোথায় আপনি হাত দিলেন? যারা গুম করবে তাদের হাতে আপনি তদন্তবারটা দিয়ে দিলেন। বাই নো ওয়ান ক্যান জাজ হার ওন কেস অর হিজ ওন কেস। কেউ নিজের কেস নিজে পরিচালনা করতে পারবে না, আপনি তার হাতে তুলে দিলেন। তার হাতে তুলে দিলেন যারা গুম করবে। আমরা এর আগে দেখেছি প্রায় 20,000 গুমের যে এগুলা জিডি করার জন্য মানুষ ভিকটিম 17-18 বছর গিয়েছিল, মাত্র 577টা জিডি হয়েছে। তার মানে তারা জিডি গ্রহণ করে নাই, কারণ তারা তাদের এগেনিস্টে কখনো করবে না। আমি জাস্ট একটা আপনাকে এক্সাম্পল দিই। ওই দিন আমার কাছে একটা মামলা আসে, পর্নোগ্রাফি আইনের একটা মামলা। ওই মামলার যিনি ভিকটিম, তার মামা হচ্ছে এসআই, তিনি মামলাটা গ্রহণ করেছেন। তিনি গ্রহণ করে মামলাটা একটা ছেলের বিরুদ্ধে, একটা ভুয়ো একটা মামলা ছেলের বিরুদ্ধে এমনভাবে সাজালেন, ফরেন্সিক তো সিআইডি ফরেন্সিক পরীক্ষাটা করে, সিআইডিকে দায়িত্ব দিলেন ফরেন্সিক করার জন্য, যে তার মোবাইল থেকে ছেলেটার মানে মেয়েটার মোবাইলে কিছু বাজে ছবি আসে, মেয়ের ছবি। এখন সিআইডি ওই জায়গাটা তদন্ত করলেন যে শুধু তার ছবিটা আসছে কিনা, কোথা থেকে আসছে এটা তদন্ত করে না, কারণ কোথা থেকে আসছে এটা তদন্ত করলে ছেলেটা যে পাঠান এটা প্রমাণ হয়ে যাবে। ওই যে মামার তার যতটুকু তদন্ত করা দরকার, এই তদন্ত করে এই ছেলেটা প্রায় দীর্ঘ 11 মাস জেল খেটেছে। এই মামলা পরবর্তীতে আমি জামিন করে আমি অব্যাহতি করিয়েছি মামলাটা পরবর্তীতে। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে আপনি পুলিশকে সহযোগিতা করা, আপনি তাকে তদন্তভার দিচ্ছেন, আপনি কোনো গুমের কোনো অভিযোগ করবেন, তাকে সে নিজে গুমের তদন্তভারটা গ্রহণ করবে। আবার যদি এটা তদন্ত আপনি যে অভিযোগ করলেন, অভিযোগটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তার জন্য 5 বছর সাজা রাখলেন আপনি। তাহলে আবার এটা কে জাজমেন্ট করবে, কে বিচার করবে এটা মিথ্যা কিনা? ওই যে যিনি করবেন, যিনি গুম করবেন তিনি। তার মানে কি দাঁড়ালো আপনি কি দাঁড়ালো আলটিমেটলি আপনি সম্পূর্ণ এই যে গুমের যে আমরা বারবার বলা হচ্ছে যে অধ্যাদেশগুলোকে বলা হয়েছে অধ্যাদেশগুলোকে শক্তিশালী করবেন, এটা কি শক্তিশালী করা হলো? এটাকে শক্তিশালী করে আমার বোন উনি বললেন যে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা প্ল্যান আছে, ওনার একটা প্ল্যান ছিল এবং উনি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে চান। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি? এটা যে আপনি গুম অধ্যাদেশ শক্তিশালী অধ্যাদেশ, যে অধ্যাদেশটা আপনি জানেন গুম এবং মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা, এটা প্রায় গুমের পরিবার, গুম সদস্য ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে প্রায় 17-18টা সেশন করা হয়েছে। পরবর্তীতে অধ্যাদেশটা করা হয়েছে, সেই অধ্যাদেশটা বাতিল করে দিলেন, ল্যাপস করে দিলেন। কেন দিলেন? ওনারা বলেন শক্তিশালী। এটা কি শক্তিশালী নমুনা? আপনার শক্তিশালী, আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্টের নমুনা কি এটা যে আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি যে আদার্স এই প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো আপনি রাজনীতিকরণ করবেন? এটা কি আপনার সাস্টেনেবল সাস্টেনেবল ডেভেলপমেন্টের নমুনা? আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্টের নমুনা কি এটা আপনি জ্বালানি খাতকে পুরো প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিচ্ছেন? আপনি ওষুধ খাতকে প্রাইভেটাইজেশন করলেন, এটা কি আপনার নমুনা? আপনি এনটিআরসি যার হাতে প্রাইভেট এইগুলো কি বলে শিক্ষক নিয়োগ ছিল, সেটা আপনি যারা কমিটি আছে রাজনীতি ব্যক্তিত্ব, সে কমিটির হাতে তুলে দিচ্ছেন, এটা কি আপনার এই নমুনা? আমি মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। এই প্রসঙ্গটি টেনে আসলে ভালো হয়েছে। আল মামুন রাসেল, আপনি হয়তো ভালো বলতে পারবেন। গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে দেখা করতে গিয়েছিলেন যে গুমের ভুক্তভোগীদের সংগঠন মায়ের ডাকের যিনি তত্ত্বাবধায়ক বা যিনি প্রধান দায়িত্বে আছেন, আমাদের সর্বজন পরিচিত সঞ্জিদা তুলি এমপি, তিনি ওখানে যে একটা অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় যখন ট্রাইব্যুনালে একটা বড় পরিবর্তন আসে, যখন তদন্ত হয়, তখন জামাতের যারা গুম হয়েছিল, জামাতের বা শিবিরের নেতাদের যারা ভুক্তভোগী ছিল, সেসব মামলা নাকি মানে অধিকতর বা এটা তদন্ততে গুরুত্ব দেওয়া হয়েছে। এইটা আসলে আপনি হয়তো ভালো জানতে পারেন আইনজীবী মানুষ। আমি প্রথম কথা হচ্ছে ওনাকে আমি রেসপেক্ট করি, উনি নিজে ওনার পরিবার গুমের আক্রান্ত হয়েছে এবং উনি দীর্ঘ সংগ্রাম করেছেন। কিন্তু দুঃখজনক, মানে দুঃখ লাগে এখানে, যেখানে বিএনপির সবচেয়ে বেশি আপনি জানেন গুমের শিকার হয়েছে, সংখ্যার দিক থেকে না, ভিক্টিমাইজ মানে ব্যাক আসার দিক থেকে সবচেয়ে বেশি। যদিও গুম বেশি হয়েছে জামাতের, দ্বিতীয় বিএনপি, কিন্তু ব্যাক আসার দিক থেকে বিএনপি সবচেয়ে বেশি ভিক্টিমাইজ হয়েছে, আসে নাই ওনাদের বেশিরভাগ। এই যে আজকে সংসদে কারা অবস্থান করছে, সংসদে অবস্থান করছেন হুম্মাম কাদের চৌধুরী, যিনি গুম হয়েছিলেন, সংসদে অবস্থান করেছিলেন আমাদের তুলিয়াপার মতো ব্যক্তি, তার এই পরিবার সদস্য গুম হয়েছে, ইলিয়াস আলীর মতো ব্যক্তি, তার ওয়াইফ সংসদে অবস্থান করছে। কিন্তু মূল জায়গা হাত না দিয়ে এটাকে অন্যদিকে নেওয়ার জন্য, মূল জায়গা যেখানে গুম অধ্যাদেশটা, মানবাধিকার কমিশন অধ্যাদেশটা দুর্বল করা হচ্ছে, সেখানে কোনো ধরনের প্রশ্ন না তুলে
অথচ আমরা ওনার থেকে আশা করেছিলাম উনি যদি ওই কোটায় আসছেন, যে গুমের কোটায়, আমরা তো দেখেছি এই জামাতের পক্ষ থেকেও যারা এবার জুলাই ভিকটিম হয়েছে তাদের একজনকে এমপি বানানো হয়েছে। হ্যাঁ, এই না গুমের না, এই আপনার জুলাই যোদ্ধার মাকে, এই শহীদের মাকে বানানো হয়েছে। আমি ব্যাপার হচ্ছে আপনি মূল জায়গায় কথা না বলে, ওনার দরকার ছিল মূল জায়গায় কথা বলা। এই যে অধ্যাদেশটাকে দুর্বল করা হচ্ছে, এই জায়গায় কথা না বলে উনি ব্লেম গেমের দিকে ছুটে গেলেন, যে ওই সময় যদি কম হয় তাহলে তো এখন তো সুযোগ আছে, আপনারা করেন, আপনাদের তো এখন সুযোগ আছে, আপনাদের পুরো ক্ষমতা আপনাদের কাছে, আপনারা এখন করেন। আপনারা করে কি এই যে অধ্যাদেশগুলো, যে আইনটা আপনি পাশ করবেন আগামীকাল সংসদে, যে আইনটা আপনি পাশ করবেন, এই আইনটা থাকা না থাকা 2009 সালে যে মানবাধিকার কমিশনের যে আইন করা হয়েছে সেটার চেয়ে দুর্বল করা হচ্ছে এই আইনটাকে। ওই জায়গায় তো আপনি এমফেসাইজ করছেন না, আপনাকে তো ওই জায়গায় এমফেসাইজ করতে হবে। যদি আপনি ওই জায়গায় এমফেসাইজ না করেন, আলটিমেটলি আপনার দুর্বল আইনটাই থাকবে। এই দুর্বল আইনটা দিয়ে সরকার উপকার হবে, বিরোধী দল যারা আছে তারা ভিক্টিমাইজ হবে, এছাড়া তার কিছু হবে না। সাইদ খান, আপনার কাছে আসে একটা আপনার পর্যবেক্ষণ জানতে চাই, যে আপনিও সেই সময় একজন নির্যাতিত মানুষ, সেই হিসেবে না বলি, আমি একটা নিরপেক্ষ অবস্থান আপনার একটা মন্তব্য জানতে চাই, যে আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা বা আমলাতন্ত্র বিভিন্ন আইন করার সময় এই কর্মকর্তা আমলাতন্ত্র এদের গণ্ডির মধ্যে থেকে সরকার আসলে কাজ করতে হয়েছে নানা কারণ। এখন এই যে স্পর্শকাতর এই যে আইনগুলো, মানবাধিকার কমিশন আইন, বিশেষ করে গুম নিয়ে আলাপ হচ্ছে, এটা নিয়ে কি এখন এই সরকারও কি আসলে এই বলয়ের মধ্যে বা গণ্ডির মধ্যে থেকে যাচ্ছে? আপনি প্রশ্ন করেছেন একজন ভিকটিম হিসেবে, আমি সরাসরি একজন ভিকটিম। যে ব্যক্তি এরকম নিখোঁজ ছিল সেই জানে নিখোঁজের পেইনটা কি, নিখোঁজ থাকার যন্ত্রণাটা কেমন সেটা আমি জানি, এবং আমি সেই বাস্তবতার মধ্যে থেকে এসেছি। এখানে আমি ব্যারিস্টার রাসেলের একটি জায়গার সাথে একমত, যে গুম করবে সেই কি গুমকারীকে বিচার করবে? সে কি করে, মানে কাকের মাংস কাক খাবে? পুলিশ গুম করলো বা আইনশৃঙ্খলা বাহিনী আমাকে গুম করলো, আবার সেই আইনশৃঙ্খলা বাহিনীর তার সতীর্থ বা তার সহকর্মীরাই সেই ঘটনার সত্যতা যাচাই করবে বা প্রকৃত ঘটনা রহস্য উদ্ঘাটন করতে কতটুকু পারবে, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। যদিও গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে, তারাই বিচার করবে, স্পেশালাইজ করা হয়েছে। তো এখনো পর্যন্ত যেহেতু খসড়া, আগামীকালকে পার্লামেন্ট শুরু হচ্ছে, পার্লামেন্টে অবশ্যই এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানান ধরনের আলোচনা হবে। তো এই আলোচনার মধ্য থেকে আমি মনে করি গুমকে মানবতা বিরোধী অপরাধ বলেন বা যে কোনো ফ্রেমেই এটিকে নেন না কেন, গুমের অপরাধ। ইনফ্যাক্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু গুম ছিলেন, সো দ্যাট ওনার মামলাটি নিশ্চয়ই এখনও আছে, আমি বিশ্বাস করি থাকা উচিত, যেহেতু তিনি গুম। ওনার পরিবার, ওনার স্ত্রী হাসিনা আহমেদের ইন্টারভিউ করবার সুযোগ আমার হয়েছে, আমি জানি ওনারা কোন বাস্তবতার মধ্য থেকে এসেছেন। এবং হুম্মাম কাদের চৌধুরী, ওনার ইন্টারভিউ আমি করেছি, যদিও আমি ওরকম ছিলাম না। এখন তাহলে সরকার আসলে কি করতে পারে? সরকার এখানে আমি এখনই সরকারকে, ব্যারিস্টার আল মামুনরা বলছেন যে মানবাধিকার কমিশনকে আসলে আগের মতো পুতুল কমিশন করা হচ্ছে না, আর সরকার আত্মবিশ্বাসী যে দুঃখিত, সরকার আত্মবিশ্বাসী যে তারা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপর ভরসা রাখতে চান যে তারা গুমের এই জায়গাটি আত্মঘাতী হবে সরকারের জন্য। কারণ এই পুলিশই কিন্তু গুলি করেছিল আমাদের শিক্ষার্থীদের উপরে, এই পুলিশই কিন্তু আমার এই হ্যান্ডকাপের দাগটি যায়নি, এই পুলিশের হ্যান্ডকাপের দাগ কিন্তু এই আছে। আমার কিন্তু 5.5 ঘন্টা তারাই পিটিয়েছে, এই পুলিশই। কয়জন পুলিশ পালিয়েছে, কয়জন পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আমাকে যারা পিটিয়েছে আমি তো মামলা করিনি, সেই পুলিশই তো জাস্ট শার্ট বদল করে নতুন থানায় বা নতুন জেলায় পদায়ন হয়েছে। নিরপেক্ষ সংস্থা মানবাধিকার কমিশনে এইগুলো দেওয়া এই উচিত জায়গাটি এরকম আপনি বলছেন? হ্যাঁ, নিরপেক্ষ কোনো সংস্থা বা মানবাধিকার কমিশনের মতো ইয়াতে এরকম আমি মনে করি এটি অবশ্যই কোনো ইন্ডিভিজুয়াল বডি, পৃথক কোনো বডি থাকা উচিত যারা এটির সত্য ঘটনা তদন্ত করবে। আজকে দেখুন, লাস্ট রিজিমকে যদি আমরা গুমের রিজিম ধরি বা খুনের রিজিম ধরি, তাহলে এই আইনকে তারা কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য অপব্যবহার করেছে। সেই সুযোগটি যদি এই সরকারও রেখে দেয়, এই সরকার নিশ্চয়ই বিশ্বাস করে না এবং মানেও না যে তারা অনন্তকালের জন্য বা 2042 সাল পর্যন্ত মানসুরা আলমরা ক্ষমতায় থাকবেন, এটি বিশ্বাস করেন না। তারা যেহেতু জনগণের ক্ষমতায়, জনগণের ভোটাধিকারে বিশ্বাস করেন, সো দ্যাট এমন কোনো বাস্তবতা তৈরি করে যাবেন না যেটি ভবিষ্যতে তাদের জন্য একটা স্পেস হয়ে যাবে, পরবর্তীতে যারা আসবে তাদেরও রোশানলের মধ্যে পড়ে তারা লিগেসি পেয়ে যাবে। এরকম কোনো আইন করবেন না। আগামীকালকে পার্লামেন্টে উঠছে, আমি বিশ্বাস করি যেভাবেই খসড়া উঠুক না কেন সেটি
এই পার্লামেন্টের সর্বোচ্চ নিপীড়িত পার্লামেন্ট, প্রত্যেকটা মানুষের শরীরে আইন শৃঙ্খলা বাহিনীর পেটোয়া বাহিনীর পেটানোর দাগ আছে, ক্ষত আছে, তারা অবশ্যই এটি নিজের সেই ব্যথার জায়গা থেকে এই আলোচনা সরকার যেহেতু সমালোচনা খসড়া করবেন। করছে, এটা কি পাস হবে না আপনি আমি বলছেন? খসড়া তো আর 300 জন মিলে করেনি, জি। এখানে তো মতামত নেওয়া হবে। সুতরাং যারা এই বাস্তবতার মধ্য থেকে গেছেন, যারা এই যন্ত্রণাটি ভোগ করেছেন, তারা অবশ্যই চাইবেন ন্যায় বিচার। এবং আমরা তো 24-এর পরবর্তী বাংলাদেশে 26 ফেব্রুয়ারিতে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের যাত্রায় তো ইনক্লুসিভ একটা পলিটিক্স বা ইনক্লুসিভ একটা সোসাইটি প্রত্যাশাই করি। আমরা তো সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রত্যাশা করি। ইনফ্যাক্ট মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে এই মুহূর্তে পার্লামেন্টে সবচেয়ে বেশি নিপীড়িত কেউ নেই। উনি ভাই হারিয়েছেন, মা হারিয়েছেন, নিজের শরীরের সক্ষমতা অনেকটাই হারিয়েছেন। তিনি প্রায়ই বলেন কোমরে ব্যথা হয়। সুতরাং তিনিও এই বাস্তবতার মধ্যে থেকে এসেছেন। সুতরাং এটি আমি আস্থা রাখি। যেহেতু 12 ফেব্রুয়ারি আস্থা রেখেছি, আমি আস্থা রাখি আগামীকালকে পার্লামেন্টে নিশ্চয়ই ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই মানবাধিকার আইন বলেন বা গুম কমিশনের যে খসড়া আইন উঠতে যাচ্ছে, এটি অবশ্যই মানবাধিকার এবং ন্যায় বিচার এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো লাস্ট রিজিম ধ্বংস করে দিয়ে গেছে, এই পার্লামেন্টের হাত ধরে, এই সরকারের হাত ধরেই সেগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করবে। আমি এটা বিশ্বাস করি। যদি না হয় তাহলে হাসিনার দিল্লি ছিল, আপনাদের কিন্তু কারোরই দিল্লি নেই বা বিকল্প কিছু নেই। হাসিনার দিল্লি আছে, আমি জানি। আমার বোন মানসুরা আলমেরও পালাবার জায়গা নেই, নেত্রকোনায় যেতে হবে সর্বোচ্চ। আর আমার ভাই রাসেলেরও, উনি ব্যারিস্টার মানুষ, লন্ডন পর্যন্ত যেতে পারেন হয়তো। যে এক লাইনে জানতে চাই মানসুর আলম, যে আপনারা যে আত্মবিশ্বাসী হইতে চাচ্ছেন কর্মকর্তাদের উপর, আমলাদের উপর, সেটা কি আসলে ঠিক হবে, বিশেষ করে এই মানবাধিকার গুম সংক্রান্ত এই সেনসিটিভ বিষয়ে? না, এখানে আত্মবিশ্বাসের কিছু নেই। আমাদের আত্মবিশ্বাস যদি কোনো কিছু নিয়ে থাকে, সেটি জনগণকে নিয়ে। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, আমার সরকার নির্বাচিত হয়েছে। তো জনগণ আমাদের উপর যতক্ষণ পর্যন্ত আস্থা রাখছে, জনগণ যদি মনে করে না এই সিস্টেম আমাদের চলছে না, এইভাবে দেশ চলতে পারে না, যেমনটা আমরা গত 17 বছর দেখেছি, এবং যে গুম, যে মানবাধিকার লঙ্ঘনের কথা উঠে যখন, আমার দল বা আমাদের নেতাকর্মীদের বাদে এতটা নিপীড়নের শিকার আসলে অন্য কোনো আমি সেটা পার্টি বলিনি। এককভাবে আমি বলছি হয়নি। যে আমার প্রশ্নটা ছিল মানসুর আলম, যে না, আমি আপনার প্রশ্নে আইনশৃঙ্খলা আসছি। বাহিনীর কর্মকর্তাদের উপরে আপনি তদন্তের দায়িত্ব দিতে যাচ্ছেন, তার মানে আপনারা আত্মবিশ্বাসী যে তারা তদন্ত করতে পারবে, তারা এই বিষয়গুলোতে নিরপেক্ষ থাকতে পারবে। এই বিষয়ে তাদের তদন্তই সেই কিন্তু, ভরসা রাখা কি উচিত হবে তাদের কিনা? তদন্তই কিন্তু একমাত্র তদন্ত না, এবং তাদের তদন্তের পরেই যে সবকিছু থেমে যাবে এমন না। আচ্ছা, সেটার ফার্দার কিন্তু সেটারও কিছু রেগুলেশনস আছে, এরপরে কি হবে। তো এইটা জাস্ট ইনিশিয়াল, যে ইনিশিয়ালি তাদের বক্তব্য কি সেটা জানা। এখন আপনি যদি কেউ গুম হয়ে যায়, কেউ হারিয়ে যায়, এবং সেখানে হারানো, গুম হওয়ার আগ পর্যন্ত কেউ জানে সে হারিয়ে গিয়েছে, এবং যখন পলিটিক্যালি, আমরা যখন গুম কিভাবে বুঝতাম, যে পলিটিক্যালি ইনভলভ বিএনপি করতো, অত জামাতের আসলে আমি খুব বেশি গুমের খবর শুনিনি, তো আমি বলতে পারবো না। তা আমি বড় হয়েছি, হ্যাঁ, বেশি আমি শুনেছি বিএনপির ব্যাপারে, যে বিএনপির একজনকে পাওয়া যাচ্ছে না, তো আমাদের যখন কাউকে না পাওয়া যেত, আমরা ধরেই নিতাম যে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে এবং গুম করে ফেলছে। এটা অসংখ্য ঘটনার সাক্ষী আমরা। তো এই জায়গা থেকে প্রাইমারিলি কিন্তু আমরা আমাদের যাদেরকে গুম করা হতো, তাদের পরিবার কিন্তু সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেত, সে থানাতে গিয়ে জিজ্ঞেস করতো যে আমার ছেলে বা আমার মেয়ে কোথায়। তো এইটা হচ্ছে ইনিশিয়াল, যে তারা কি বলছে, তাদের কি বক্তব্য, তাদের বক্তব্য কিন্তু শেষ বক্তব্য এই জায়গাটার মধ্যে না। তো এই জিনিসটা আসলে এখানে তাদের উপর কনফিডেন্স রাখা, তাদের উপর ভরসা রাখা এমন না, কারণ মানুষ স্বভাবতই কিন্তু এস্টাবলিশমেন্টের বিরোধী থাকে, জনমানুষ যারা থাকে। এমনকি এই যে আপনি সরকারের সমালোচনা দেখছেন বিভিন্ন ধরনের, আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখি যে কেউ না কেউ সরকারকে গালি দিচ্ছে। তো এইটা আমি মনে করি যে এটা গণতান্ত্রিক সরকার, তাকে মানুষ গালি দিবে, সেটা কি ইতিবাচক হিসেবে নিচ্ছেন? ইতিবাচক দেখা ছাড়া আসলে আমার কোনো অন্য কোনো ভূমিকা এখানে থাকা উচিত বলে আমি মনে করি। গত 2 বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন কার্যক্রম আপনার পরিলক্ষিত হয়েছে। আপনিও কি আপনার সহকর্মী আইন প্রণেতা এমপির সাথে একমত যে অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতাদের, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত নেতাদের বা শিবির নেতাদের মামলাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে কাদের ছিল, এটা নিয়ে আমাদের বরাবর প্রশ্ন ছিল। কারা এই সরকারের সুবিধাভোগী ছিল,
কারা এই সরকার থেকে বেশিরভাগ সুবিধা পাইতেন, কারা সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রাপ্ত হইতেন, সেগুলো আমরা দেখেছি। কারা হইতেন? এই যে এখন যদি আপনি জিজ্ঞেস করেন কাউকে যে আপনি তো জামাতের সাথে সংশ্লিষ্ট, বলবেন না আমার তো কোনো জামাতের সাথে সংশ্লিষ্ট নেই। এই যে গুপ্তদের নিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টে এভাবে পরিচালিত হয়েছে, সেখানে সুনির্দিষ্ট একটা পার্টিকে একটা এবং পরবর্তীতে আরেকটা, দুইটা পার্টিকে তারা সুবিধা দেওয়ার মাধ্যমেই কিন্তু ইন্টারিম, পরের যে পার্টিটি তাদের আসলে 2জন প্রতিনিধিও ছিলেন, সেখানে 3জন প্রতিনিধি ছিলেন টাইম বাই টাইম। তো এই অবস্থা থেকে আসলে সেখানে বিএনপিকে কোনো কিছুতে প্রায়োরিটি দেওয়া হবে সে আশা করাটা বোকামি। এবং আমরা একদম রুট লেভেল থেকে শুরু করে টপ পর্যন্ত আমরা দেখেছি যে এইটাই হয়েছে, যে বিএনপিকে মানে বিএনপির যেটা লেজিট সমস্যা সেটা নিয়েও তাদের তারা কথা বলা থেকে বিরত থেকেছেন, অথবা যখন এটা গুমের কথা বলতে হবে, বেশিরভাগ যেহেতু বিএনপি নেতাকর্মীরা গুম হয়ে আছেন, সেই জায়গায় যখন নিয়ে কথা বলতে হবে তখনই কিন্তু তারা কিছু তো বাদ দিতে তো আর পারে না, যে বিএনপি গুম হয় না এটা বললে তো আর বাদ দিতে পারে না। কিন্তু বাদ দিতে না পারলেও কিন্তু হিউমিলিয়েশন করতে কিন্তু ছাড়ে না। আপনি দেখেছেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে কতভাবে হেনস্থা করার চেষ্টা সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে, এবং তাকে শিলং সালাউদ্দিন নামে ডাকে। একজন গুম হওয়া মানুষকে নিয়ে তারা যে আজকে গুম কমিশন নিয়ে কথা বলছেন, মানবাধিকার কমিশন নিয়ে তাদের এত আবেগ, সেই আবেগের জায়গায় তাদের মনে হয় নাই যে একজন মানুষ যিনি এতগুলো বছর তিনি গুমের শিকার ছিলেন, নিজের ভূমিতে আসতে পারেননি, তার ট্রেস পরিবার পাচ্ছিল না এমন জায়গায়, যে কোনো মুহূর্তে তাকে যে কোনো অবস্থা নিয়ে চলে যেতে হতো যেখানে তার কোনো নিয়ন্ত্রণ নেই। সেই জায়গাটা থেকে একটা মানুষকে আমরা সোশ্যাল মিডিয়াতে হিউমিলিয়েশন করছি, সব জায়গায় হিউমিলিয়েট করছি, যে তাকে তিনি গুম ছিলেন না, সেখানে আরামে ছিলেন, আয়েশে ছিলেন, সে ধরনের কথাবার্তা বলে তাদের মুখে আসলে এখন আর মানায় না যে মানবাধিকার গুমের প্রতি তারা সেন্সিটিভ। তারা ততটুকু নিয়ে সেন্সিটিভ যতটুকুতে তাদের রাজনীতি থাকে, এবং মনে হচ্ছে যে এইটা নিয়ে তাদের রাজনীতি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকেই ছিলেন, অ্যাটর্নি জেনারেল এখন আইনমন্ত্রী হয়েছেন, খলিলুর রহমান প্রতিরক্ষা উপদেষ্টা, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি, জাতীয় নিরাপত্তা দুঃখিত, হ্যাঁ। তো এখন তাদেরকে তো আপনারা রেখে দিচ্ছেন। এবং আরেকটা গতকালকে আমরা দেখলাম যে আশিক চৌধুরী, যিনি বিডার নির্বাহী চেয়ারম্যান ছিলেন, তিনি এখন আরো বড় সংস্থার ইনভেস্ট বাংলাদেশের হয়েছেন। আপনার ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলেন আপনি, যে এই আশিক চৌধুরীকে যখন আসলে নিয়োগ করা হয়, একজন আশিক চৌধুরী যখন একটা ইংরেজি একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন, তো ওই সময় আপনি কড়া একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তো সেই আশিক চৌধুরীকে তো আবার প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। দেখুন, আমরা ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা খলিলুর রহমানের যখন নিরাপত্তা উপদেষ্টা তিনি হলেন, সেটা নিয়ে আমরা বিরোধিতা করেছি। আমাদের সে সময় যে স্ট্যান্ড ছিল রাজনৈতিক, সেখানে আমাদের মনে হয়েছে যে এটি আউট অফ কনসিডারেশন একটি নিয়োগ। পরবর্তীতে খলিলুর রহমান তার দক্ষতা দেখিয়েছেন, তিনি প্রমাণ করেছেন যে তিনি দেশের জন্য ক্ষতিকর না, এবং আমরা সেই জায়গাটা কিন্তু অ্যাকসেপ্ট করে আজকে তিনি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের, এবং সেটি বিএনপির গভর্নমেন্টের, এবং তিনি কিন্তু বিএনপির কোনো রাজনৈতিকভাবে বিএনপির সাথে যুক্ত না। এবং এটি কিন্তু একই সাথে এই জিনিসটিও প্রমাণ করে যে বিএনপি শুধু সবাই ইনক্লুসিভ গভর্নমেন্ট, এবং একই সাথে দক্ষ ব্যক্তিদেরকে, যেমন আশিক চৌধুরীর কথা আপনি বলেছেন, তিনিও তার দক্ষতা লাস্ট 2 ইয়ার্স দেখাচ্ছেন। মানে প্রথম দিকে দেখাতে পারেননি, আস্তে আস্তে দেখাচ্ছেন, এখন তাকে আরো বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন কাউকে কোনো দায়িত্ব দেন, তিনি সেটা দেখেন, তাকে সুযোগ দেন যে কাজটা তিনি পরিপূর্ণভাবে করতে পারছেন কিনা। এমন না যে আজকে একজনকে দায়িত্ব দিলেন, কালকে তিনি অন্য কাউকে দায়িত্ব একটা পেয়েছিল, তখন আপনারা সুযোগ দিতে চাননি কেন? তখন একেবারে কড়া সমালোচনা করছিলেন। না, তখন বুঝতে পারেন না, বিষয়টা এটা না। আমরা যখনই কোনো কিছু নিয়ে আমরা দেখলাম যে ইন্টারিমের সময়ে কোনো একটা কারণে আমরা কাউকে নিয়ে একটু বিরোধিতা করছি, সাথে সাথেই আমাদের এখনকার যারা বিরোধী দল, তারা মনে করছে না আমাদের একমাত্র মানুষই হলো এই ব্যক্তিটি, একে আমাদেরকে ডিফেন্ড করতে হবে। হ্যাঁ, যেহেতু বিএনপি কেউ না কেউ, হয়তো আমার মতো একটা ছোট মানুষ, আমি একটা ছোট মানুষ, আমি একটা ছোট মানুষ, আমি একটা কথা বলেছি, সেই নিয়ে তাদের সর্ব লেভেলের, একদম রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত তাদের যে বটবাহিনী, সেটা আমার পিছনে লাগিয়ে দিয়েছিল। অসংখ্য গালাগালি, এখন যার জন্য গালাগালিটা করেছে সে কিন্তু এখন বিএনপি সরকারের অংশ, এবং আমিও এই বিএনপি সরকারের একজন সংসদ সদস্য।
তাহলে বিষয়টা হলো আমরা রাসেল, আপডেট হইলাম। বলবো আমি মানসুর আলমের এই একটা কথা ধরে আপনাকে প্রশ্নটা করতে চাই যে একজন গুম ভুক্তভোগী, বহু বছরের গুম ভুক্তভোগী, তাকে একটা বাজে নামে ডাকা, এটা কি আপনারা সমর্থন করেন? সোশ্যাল মিডিয়াতে এটা আপনারা অস্বীকার করারও কোনো জো নেই যে সোশ্যাল মিডিয়াতে এই আজে বাজে নামে আসলে ডাকা হয়েছে, এবং সেখানে রাজনৈতিক দল যারা বা বিভিন্ন কর্মী সমর্থক যারা জড়িত ছিলেন সেটাও আমরা আসলে দেখেছি। তো এখন এসে তারা এই যে গুম আইন বা মানবাধিকার কমিশন আইন নিয়ে যেটা প্রশ্ন তোলা, আর একটা ব্যাপার আসলে উঠেছে যে অন্তর্বর্তী সরকারের সময় যারা ছিল সবাইকে আসলে জামাত শিবির নাকি সব সমর্থন দিয়েছে, মানে নাকি ব্যাপারটা তাদেরই হচ্ছে- সরকার ছিল। ব্যাপারটা হচ্ছে এমন, মানে যোগ্য কেউ হলে বলে সে জামাত করে। আমাদের কোর্ট জগতে আমরা দেখতাম যে জাজটা কোনো তদবির শুনে না, কোনো মানে কারো কথা শুনে না, আইনের সর্বোচ্চ আইনটা সে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করে, বলে যে আমাদের বিএনপির বন্ধুরা আমাদেরকে বলে আমি একটু ও এটা interrupt আপনাদের লোক, করবো? আমি শেষ করি একটু, ও তো আপনাদের লোক, ও তো আমাদের লোক, এভাবে বলে। তার মানে দেখেন, বিডার যখন আশিক চৌধুরী যখন প্রেজেন্টেশন দিল, তখন আমার বোন সহ সবাই বলল যে আমরা নতুন সোশ্যাল মিডিয়া নতুন বাবা দেখছি। হ্যাঁ, মানে এবং কি মানে খুব বাজেভাবে তাকে করা হয়েছে সেটা কি- আশিক চৌধুরীকে। সে আশিক চৌধুরী আজকে যখন প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো, এখন আমাদের বোনরা যুক্তি দিচ্ছে আমরা যোগ্য ব্যক্তিদেরকে পোস্টেড করে মানে মহানুভবতার প্রকাশ করছি, তখন আর এটা গুপ্ত হয় না। আর যদি জামাত যদি কোনো যুক্ত ব্যক্তিকে মানে যোগ্য ব্যক্তিকে কাজে লাগায়, তখন এটা হয়ে যায় গুপ্ত। এই যেমন আমার সাইদ খান ভাই এসে শুরুতে বললেন আপনারা দুই পাশে দুই দলে ইন্টেলেকচুয়াল, আর আমি হচ্ছে একটা নিরপেক্ষ, বললো না? তা আমি অফ এয়ারে ওনাকে বলছিলাম আপনি হচ্ছে অফ এয়ারের কথা আমরা on air না আমি বলি, বলছিলাম please, যে আমরা- আপনি হচ্ছে মানে বিএনপির নিরপেক্ষ দলের প্রধান, মানে নিরপেক্ষ যে টিম আছে টিমের প্রধান। কারণ ব্যাপারটা হচ্ছে মানে আপনি যখন অন্য কাউকে যখন আপনি কাজে লাগাবেন, সেটা হয়ে যাবে আপনি যোগ্যতাকে সম্মান দিচ্ছেন। আর আপনি যখন এই জামাত যদি কাজে লাগায়, সেটা হয়ে যায় গুপ্ত। কেন হবে এটা? আপনি দেখেন, আপনি ইন্টারিম সরকারের কেউ এখনো পর্যন্ত জামাতে জয়েন করেছে বা জামাতের কোনো পোস্ট হোল্ড করছে? কিন্তু আপনি এক্সাম্পল দিতে পারবেন। আমাদের অ্যাটর্নি জেনারেল ছিল, অ্যাটর্নি জেনারেল গিয়ে আইনমন্ত্রী হয়েছেন, প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কত প্রশ্ন তুলেছে বিএনপি বলেছে ভিন্ন দেশের একজন মানুষ এসে আমাদের দেশে কিভাবে আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা হয়, আমাদের এই উপদেষ্টা কিভাবে হয়, কত সবচেয়ে বেশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও প্রশ্ন তুলেছেন, আর ওনাকে এখন সম্মানসূচক পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। এখন গুপ্ত না, এখন হচ্ছে কি উনি হচ্ছেন যোগ্য, এই জন্য ওনাকে কাজে লাগাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে আপনাকে তো দ্বিচারিতা করলে হবে না। আপনার পক্ষে বলে আমার পক্ষে গেলে মিষ্ট, আমার বিপক্ষে গেলে দুষ্ট হয়ে যাবে কেন? ব্যাপারটা তো যায় না। তারপরে আপনি প্রশ্ন করলেন যে এরপর আমি আরেকটা বিষয় নিয়ে আসি। আমার বোন বলল যে আমরা অনেক জায়গায় চেষ্টা করছি, কিন্তু কর্মকর্তাদের পরিবর্তন করতে পারছি না। করলে বিরোধী দল এসে বলে যে বিরোধী দল আমাদের নিয়োগ নিয়ে কান্নাকাটি করে। বললেন দেখেন, আপনি দোসরদেরকে, আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, কাকে আপনি বানালেন দোসর? আওয়ামী লীগের দোসর ছিল সেই এই বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকে, এই যে ব্যাংকগুলোকে শেষ করার জন্য একজন দোসর ছিল, সেই ব্যক্তিকে আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, আপনি তো দোসরকে আপনি করছেন, কি বলে আপনি নিজে প্যাট্রোনাইজ করেছেন। এরপরে দেখেন আপনি যেমন এখন বিরোধী দল বারবার কথা বলছে কাকে নিয়ে, বিরোধী দল কথা বলছে দুদকের চেয়ারম্যান বানালেন। আপনি দুদকের চেয়ারম্যান কাকে বানালেন? দুদকে একজন বিচারপতিকে বানালেন, অথচ সম্পূর্ণ সংবিধান ভায়োলেশন করেছেন আপনি। সংবিধান 99-এ যান, একজন বিচারপতি কখনো লাভজনক কোনো প্রতিষ্ঠান নিয়োগ পেতে পারে না, অথচ আপনি একজন বিচারপতিকে একটা লাভজনক প্রতিষ্ঠানে নিয়োগ দিলেন সংবিধানকে ভায়োলেশন করে। অথচ বারবার আমরা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুনি সংবিধানের বাইরে আমরা যাব না, সংবিধান আমাদের সবকিছু। কিন্তু অথচ আপনি এই যে এখন কথা হচ্ছে আপনি আমার যে প্রশ্নের নিয়োগটা একটা অংশ করবেন, ছিল, আপনি যে আমি একটু শেষ করি, আপনি যে এই নিয়োগটা, আমার কাছে তো দুই পক্ষ থেকে কিছু প্রশ্ন আমার কাছে আসে, এগুলো আমাকে উত্তর না দিলে এই জন্য আমাকে একটু সময় একটু দিবেন, আমাকে এই করবেন। দেখেন আপনি যদি এখানে যদি বিরোধিতা না করা হয়, তাহলে আপনি তো সংবিধান ভায়োলেশন করে এই করছেন। আপনি কেন আপনি যোগ্য ব্যক্তিদেরকে বসান? আপনি বললেন যে আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আপনার তো 31 দফা দিয়েছেন অনেক নির্বাচন অনেক দিন আগে, সে 31 দফাতে বলেছেন আপনি সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনো দলীয়করণ করবেন না। কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এমন একজনকে গভর্নর বানালেন যিনি ঋণ খেলাফি, যিনি একটা সুয়েটার ব্যবসা, আর কি অর্থনীতিবিদ ছিল না বিএনপিতে। আপনি যোগ্য ব্যক্তিকে বসান, তাহলে তো কেউ প্রশ্ন তুলবে না। আপনি সাংবিধানিক লঙ্ঘন করে একজনকে চেয়ারম্যান বানাইতে হবে কেন? দুদকের চেয়ারম্যান হওয়ার জন্য কি বিএনপি তার যোগ্য ব্যক্তি নেই? অবশ্যই আছে। এরপরে আসেন আপনি আপনার উত্তর, এরপরে আপনি যেটা বললেন, আমি মনে করি যে কেউ ভিকটিম যারা হয়েছে গতবারে 17-18 বছর যারা ভিকটিম হয়েছে, তাদেরকে ব্যঙ্গাত্মক করার কোনো সুযোগ নেই। যারাই করবেন না, দুই পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনামি আপা, আপনি ওনার কথা, ওনাকে কিভাবে কত ভয়ঙ্কর ভাবে অ্যাড্রেস করা হয় ওনাকে, উনি কি করেছেন? উনি তো জামাতে কোনো প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেন।
আপনি কি এখন কথা হচ্ছে একজন শিক্ষক, বর্তমান একজন শিক্ষক, তাকে যে নোংরামি করা হচ্ছে, এখন কথা হচ্ছে যে কোনো নোংরামি, এরপরে যে এমপি হয়েছেন মারদিয়া মমতাজ, তাকে নিয়ে কিভাবে নোংরামি করা হয়? বুঝতে তাহলে পেরেছি। আমি যে কোনো নোংরামি, ওইখানে যাবেনই আমি না ব্যক্তি হিসেবে আপনারা, ওই জায়গায় যাবেনই না। আমি ব্যক্তি ওই জায়গায় হিসেবে গেলে মনে করি আপনারা যে কোনো দাঁড়িয়ে নোংরামি, থাকতে পারবেন না এখানে। যে কোনো নোংরামি করবে, এটা আমি সম্পূর্ণ এটা বিরোধিতা করছি, এবং কি যারা এটা করবে তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে। আচ্ছা, শাস্তির আচ্ছা, আওতায় কথা নিয়ে বলার আসতে সময় তো সিলেক্টিভ জি, বলেন, আমি একটু মারদিয়া মনির ভাই, আমি একটু অথবা এই যে হচ্ছে সারের মুনামি। ডিলারশিপ নিয়ে বা জ্বালানি নিয়ে কথা উঠেছে, আমি একটু বলতে আমি চাই। সেই প্রসঙ্গে আসতে চাই, আমি আপনার কাছে আসছিলাম সাইদ খান। আমরা একটু বলছিলাম যে এই সরকারের একটা বড় একটা ছিল গণভোটের রায় বাস্তবায়ন, বিচার, সংকট নিয়ে আমরা শুরুতে কথা বলেছি। এখন কালকে অধিবেশন শুরু হচ্ছে, এখন সামনের দিনে বিরোধী দল থেকে আমরা দেখছি যে তারা এই গণভোটের রায় বাস্তবায়নে লং মার্চের দিকে যাচ্ছে, আরও কঠোর কর্মসূচির দিকে যাচ্ছে। সরকারেরও আমরা এটা আসলে বলতে দ্বিধা নেই যে খুব একটা সেই ধরনের সংসদে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে খুব একটা কথাবার্তা আমরা ওইভাবে দেখি না। এই রায় বাস্তবায়ন নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, আপনার কি থাকবে, সুপারিশ থাকবে? আমার সুপারিশে তো আর কাজ হবে না, আমি তো জনগণ। পরামর্শ দিতেই পারেন। 12 তারিখে আমি সরকারকে দায়িত্ব দিয়েছি, এরপরে 5 বছর পরে আবার রিভিউ করবার সুযোগ আছে। এখন আমার যারা প্রতিনিধি তারা কিভাবে অ্যাক্ট করে তার উপরে নির্ভর করবে। তারপর আমি পজিটিভ, এক্ষেত্রে আমি অপটিমিস্টিক মানুষ, আমি আশাবাদী যে ভালো কিছু হবে। আমি ক্রাইসিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি একটি জিনিস দেখুন যে এই মুহূর্তে সারের ক্রাইসিস। মানসুর আলম এমপি তিনি বলেছেন যে পুরনো ডিলাররা রয়ে গেছে, আবার প্রশাসনে পুরনো লোকরা রয়ে গেছে। টিকে গ্রুপের একটা সিস্টার কনসার্ন আছে সুপার পেট্রোকেমিক্যাল, তাকে আবার রুল ভায়োলেট করে পেট্রোলিয়াম উৎপাদনের অনুমোদন দেয়া, হ্যাঁ, এটি নিয়ে তদন্ত কমিটি করা। এভাবে মনে করেন প্রশাসনের নানান জায়গায় ফ্যাসিবাদী হেজিমনি রেখে দিয়ে আপনি ইনক্লুসিভ স্টেট, ইনক্লুসিভ সোসাইটি বা ইনক্লুসিভ কোনো কিছুই করা সম্ভব, আপনি নিরাপদ বাংলাদেশ করা সম্ভব, আমার কাছে মনে হয় না। জামা বদলালে চরিত্র বদলায় না। সুতরাং প্রশাসনের মধ্যে এখনও কিন্তু স্যাবোটাজ করার জন্য লুকিয়ে আছে সেই ফ্যাসিস্ট হেজিমনি। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা ফ্যাসিবাদী অর্থনীতি এবং ফ্যাসিবাদের প্রচার যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারি। সরকার এগুলো জানে না বা জানে? সরকার জানে, সরকার করেনি। ইনফ্যাক্ট এটা এই সরকারের এখন করার সুযোগ নেই। এটি গণ অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে সুবর্ণ সময় ছিল, ওই সময় এটা করা যেত। আপনি ফ্যাসিবাদী অর্থনীতিকে তো আপনি ধ্বংস করেননি, ফ্যাসিবাদী অর্থনীতি রয়ে গেছে। সো দ্যাট সেই অর্থনীতি কিন্তু সরকারের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। ইনফ্যাক্ট এখন পার্লামেন্টে যারা বিরোধী দল, আমি যদি তাদের প্রিভিয়াস হিস্ট্রি টানি, 86, 96, হ্যাঁ, এবং 2009, 2008 সালে তো নির্বাচন হয়েছে শেষে, 2009 যে সরকার গঠন করলো, সেই সময়কার এই দলটির যে রোল ছিল যে মানলে মানেন, না হয় চললাম, কিন্তু হ্যাঁ 86-এ কিন্তু স্বৈরাচারের সাথে তারা নির্বাচনে গেছে। 96-এ আপনি 91-এ বিএনপিকে সমর্থন দিয়ে ক্যাবিনেট গঠন করবার পর 96-এ কিন্তু আবার তারাই আন্দোলনে গেছে। এই দলটির একটা হয়েছে কি, এই দলটি হচ্ছে ন্যারেটিভ শূন্য, তাদের ফিলসফি নাই, পলিটিক্যাল কোনো ফিলসফি নাই। তাদের ফিলসফিটা হচ্ছে মওদুদিবাদ। তাদের এই বাংলাদেশি কোনো ফিলসফি না থাকবার কারণে তারা সবসময় মানে কাউকে না কাউকে বেকায়দায় ফেলতে হবে, খুব কৌশলে, এমন কৌশলে যেটা গোপন কৌশল। সেই গোপন কৌশলকে ইসলামের ভাষায় বলা হয় অপকৌশল, যেটি ইসলাম মানে না। তারা যেহেতু দলের নামের সাথে ইসলাম লাগিয়েছে, এই কারণে বললাম। এখন দেখেন, এখন তারা পার্লামেন্টে অপোজিশন, এনিমি ইজ মাই ফ্রেন্ড। এই যে সারের ডিলার সব আওয়ামী লীগ, জামাতের লোকজন সরকারের সমালোচনা করতে হবে। আপনি তো দেখেছেন সচিবালয়ের গেটে বিরোধী দলীয় প্রধান নেতা তিনি চলে গেছেন প্রধানমন্ত্রীকে হাত ধরে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে দিবেন। এই যে মানে আওয়ামী লীগের ডিলার বিরোধী দলীয় নেতা সংসদের মানে সচিবালয়ের গেটে গেছেন হাত ধরে নামাতে, এরা ফ্রেন্ড হয়ে গেছে। এখন এই সরকারকে নামাতে হবে। এখন আওয়ামী লীগ পালিয়ে গেছে, বিএনপিকে যদি কোনোভাবে বিতর্কিত করা যায়, থাকলো কে থাকে? একটা মৌলবাদী স্টেট হবার সুবর্ণ সুযোগ তৈরি হয়। সেই জায়গাটিতে ফেলবার জন্যই এই কাজটি করা হচ্ছে। এবং সরকারকে আমি বলবো, এই যে পুরনো ডিলারশিপ সারের, এগুলো চেঞ্জ করা অনেক বেশি জরুরি। প্রশাসনের মধ্যে যে দলীয় ক্যাডাররা ছিল, সেই ক্যাডারদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে। দুষ্ট বলদের চেয়ে শূন্য গোহাল অনেক ভালো। আসলে বের করতে পারছেন না কেন? চাচ্ছে না। মানসুর এখানে সরকারের দুর্বলতা আছে। শোনেন, সরকারের কিছু ব্যক্তি সুবিধা পাওয়ার আশায়, অবৈধ সুবিধা পাওয়ার আশায় তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। একটি কথা মনে রাখবেন মনির ভাই, আপনি একজন মাঠের সাংবাদিক, মাঠের রিপোর্টার।
আপনি অপরাধও দেখেছেন, অপরাধীও দেখেছেন, হ্যাঁ, সংবাদ তো খুঁজে বের করেছেন। অপরাধ সবসময় ক্ষমতার বলয় বৃত্তের মধ্যে বেড়ে ওঠে, অপরাধ কখনো অন্য জায়গা থেকে আসে না। সুতরাং এই আশ্রয় প্রশ্রয় পাচ্ছে ক্ষমতার মধ্য থেকে, এবং প্রতিবেশী রাষ্ট্র, পতিত আওয়ামী লীগ এবং পার্লামেন্টের অপোজিশন সব পক্ষ মিলে সরকারকে বেকায়দায় ফেলবার মানসুর যত আলম, ধরনের আমি এক অপকৌশল আছে মিনিটের সেগুলো শেষ প্রশ্ন করছে। আপনাকে করব, আমরা ওই অনুষ্ঠানে শেষ করব। একদিক থেকে অভিযোগ এসছে আসলে প্রশাসনের দলীয়করণ হচ্ছে, আর না, আমি রাসেলের কথা বলছি, আর একজন সাইদ খান বলছিলেন যে সেটা আপনারা পারছেন না, 17 বছরে যারা যে বিভিন্ন জায়গায় ছিল, এটা আসলে কি করা যায়, পারছেন না কেন, বা আপনার পারলেও এই কিভাবে প্রশ্নের করা যায়? উত্তর আমি দিচ্ছি, তার আগে আমার বিরোধী মিনিট দলের আমার বন্ধুর হাতে। শব্দ, আমাকে এত কম সময় দিলেন আপনি। জামাত নিজের লোকের বাইরে ভিক্ষাও দেয় না, এটা হচ্ছে একটা প্রচলিত কথা, এবং সেটা সত্যতা বিভিন্নভাবে আছে। যখনই কোনো ব্যাংকিং খাত নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তখনই তারা ইসলামী ব্যাংক টানেন, ইসলামী ব্যাংকের সাথে কত অন্যায় হয়েছে। হসপিটালের কথা আসলো, 8 দিন হসপিটাল, ঘুরে ফিরে জামাতের প্রতিষ্ঠানগুলোকে কিন্তু তারা ভাবেন, সেটা নিয়েই ভাবেন। এবং যেটা বলা হয় যে এলাকা ভিত্তিক, আমিও দেখলাম যখন আমার এলাকায় জামাতের এমপি কিছু তার বরাদ্দ বিভিন্নভাবে দিচ্ছেন, সেই নিজের দলের কর্মীদের একই বাড়িতে 10-12 জন করে তিনি তার বরাদ্দ তিনি বন্টন করে দিচ্ছেন। এই হলো জামাতের নেতাকর্মীদের টপ টু বটম সবার অবস্থান। আরেকটা কথা এখানে বলছিলেন যে মোনামির কথা, যে একজন ভদ্রমহিলা যিনি শিবিরের সাথে ছবি তুলছেন, শিবিরকে প্রমোট করছেন, শিবিরকে নিয়েই তিনি সারাক্ষণ কথা বলেন, কিন্তু তিনি তাকে বলতে হবে যে তিনি নিরপেক্ষ। কিন্তু আমাদের সাইদ ভাই কোনো না কোনো ভাবে হয়তো একটু বিএনপির পক্ষে একটু কথা বলে ফেলছেন, কিন্তু তাকে নিরপেক্ষ বলা যাবে না, তিনি বিএনপির সাংবাদিক। এগুলো হচ্ছে আমার বন্ধুদের বাস্তবতা। এটা আসলে ছিল না, আমি বলছিলাম যে এই যে সরকারের দলীয়করণ এবং হ্যাঁ, হয়তো আমি আপনার এই প্রশ্ন আসছি। ভেবেছিলেন এটা এখন নিয়ে যেটা হচ্ছে উত্তর যে দিবেন। আমাদের এই যে দুইটা বক্তব্য, 30 সেকেন্ড। কেউ বলছেন যে সরকার পারছে না, আর কেউ বলছেন সরকার নিয়োগ দিচ্ছে। আমরা এটার মাঝখানে বসবাস করছি এই মুহূর্তে, কারণ আমরা নিয়োগ, এই যে আমরা ফ্যাসিবাদের দোষরদেরকে সরাতে গেলেই যে অন্যদিকে একটা সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন কৃত্রিম সমস্যার সৃষ্টি হচ্ছে, সেগুলোতে কিন্তু আমাদের বিরোধী দলের বন্ধুরা কখনোই সমর্থন আমাদেরকে দেন না। যখনই দেখবেন যে না, এই যে একটা মানুষ হয়তো কোনো না কোনোভাবে বিএনপির সাথে যুক্ত, হয়তো একটু বিএনপি মাইন্ডেড, তখনই তাদের সমস্যা হয়ে যাবে, না এখানে তো বিএনপির লোকজন বসছে, এটা খারাপ, তার চেয়ে বরং একজন ফ্যাসিবাদের দোষর বসে থাকলে ওনাদের জন্য ভালো আচ্ছা, লাগে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা আর সময় দিতে পারছি না, আপনাদেরকে অনেক ধন্যবাদ দিতেই হচ্ছে আমাকে, একদম সময় নেই। ব্যারিস্টার আল মামুন রাসেল, সাংবাদিক সাইদ খান এবং সংসদ সদস্য মানসুর আলম, অনেক ধন্যবাদ। কড়া আলাপে আপনারা 1 ঘন্টা আমাকে সময় দিয়েছেন। আর দর্শক, আকিজ এসেনশিয়াল কড়া আলাপ দেখছিলেন আপনারা। আজ এই পর্যন্তই, অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।